আসসালামু আলাইকুম। মুস্তাফিজুর রহমানকে কিভাবে ব্যবহার করতে হয় সেটা মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই সুপার কিংস দেখিয়ে দিয়েছে। নাজমুল শান্তর ক্যাপ্টেন্সিতে সেটা একদম দৃশ্যমানভাবে দেখাও গেছে। আমার ভুলও হতে পারে, আমি এর আগে হয়তোবা নোটিস করি নাই, কিন্তু এখন কম্পেয়ার করে দেখছি একটা বিষয় যে মহেন্দ্র সিং ধোনি বা চেন্নাই সুপার কিংস যেভাবে ব্যবহার করেছে তার একটা ছাপ কিন্তু নাজমুল হোসেন শান্তর ক্যাপ্টেন্সির মধ্যে দেখা গেছে। খেয়াল করে দেখেন, ডানহাতি ব্যাটার যখন ব্যাটিং করছিলেন, মোস্তাফিজ বোলিং করছিলেন, একটা পর্যায়ে একটু ফিল্ড সেটআপের জায়গাটা একটা স্লিপ, যে স্লিপটা অনেকটা সেকেন্ড স্লিপেরও পরে, অর্থাৎ থার্ড স্লিপের জায়গাটা বা গালির কাছাকাছি অঞ্চলে ব্যাকওয়ার্ড পয়েন্ট আছে, আবার ডিপ থার্ডম্যান আছে। একটু মনে করে দেখেন, মোস্তাফিজুর রহমানের জন্য চেন্নাই সুপার কিংস কিন্তু এই টাইপের একটা আনইউজুয়াল ফিল্ড সেটআপই করেছে একদম ফ্রিকুয়েন্ট বেসিসে। ওই যে ওই জায়গা দিয়ে অ্যাঙ্গেল, যেহেতু মোস্তাফিজ ডানহাতি ব্যাটারের জন্য বল শেপ অ্যাওয়ে করে বের করে নিয়ে যান, তার কাটারগুলো ওইভাবে কাজ করে এবং এক্ষেত্রে আউটসাইড এজ হওয়ার একটা সম্ভাবনা থাকে এবং বিহাইন্ড দ্য স্কোয়ার রান বের হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা ব্যাটারকে ফোর্স করা ওই জায়গাতে তুমি রান করো, সে জায়গায় ট্র্যাপ করা, যে স্লিপটাকে একটু ওয়াইডিশ পজিশন, একটা ব্যাকওয়ার্ড পয়েন্ট রাখা, সেই জায়গায় আবার ডিপ থার্ডম্যান একটা ফিল্ডার রাখা, এরকম একটা পজিশনটা মেনটেন করা। সো এই পজিশনটা চেন্নাই সুপার কিংসকেও কিন্তু আমরা খুব কমন ভাবে দেখেছি। আবার একটা বিষয় খেয়াল করেন, বাহাতি ব্যাটারকে যখন মুস্তাফিজ বোলিং করছেন, শর্ট ডেলিভারি গুলোকে খুব ভালো মতো ইউজ করা, এবং এটাও কিন্তু চেন্নাইতে খুব দৃশ্যমান ভাবে দেখা গেছে। এর আগেও যদিও আমার মনে আছে নিকোলাস পুরানের এগেনস্টে মুস্তাফিজ শর্ট ডেলিভারি খুব ভালো ইউজ করছিলেন, যখন তিনি খুব সম্ভবত রাজস্থানে খেলছিলেন ওই বছরটাতে, আমার ঠিক মনে নাই। বাট গতকালকে যে বিষয়টা আমরা দেখলাম যে বাহাতির এগেনস্টে ওয়াইড অফ দ্য লাইন শর্ট অফ লেন্থের বল ইউজ করছেন, আবার ঠিক তার ইমিডিয়েট পরের বলটা ওয়েল ডিরেক্টেড বাউন্সার করছেন। সো এই জায়গাগুলো আমার কাছে মনে হয় যে মুস্তাফিজ এখন অনেক বেশি রিদমে এসেছেন, এটা দৃশ্যমান ভাবে দেখা যাচ্ছে। আরেকটা বিষয় লক্ষণীয়, তা হচ্ছে চার খাওয়ার পর প্ল্যান চেঞ্জ না করা। এটা খুব সিগনিফিকেন্ট একটা বৈশিষ্ট্য। খেয়াল করে দেখবেন, মোস্তাফিজ একটা বাউন্ডারি কনসিড করার পর নর্মালি আমরা দেখি তিনি এলোমেলো হয়ে যান, অন্য লাইনে বোলিং করেন। চেন্নাই সুপার কিংসে একটা বিষয় আমরা দেখেছিলাম, তা হচ্ছে বাউন্ডারি খেলেও ওই করিডোরটাতেই বারবার প্ল্যান ওয়াইজ মোস্তাফিজকে বোলিং করতে বাধ্য করা হতো, যেটা এই ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি। আপনি খেয়াল করে দেখেন, ইমিডিয়েট আফটার কনসিডিং আ বাউন্ডারি মোস্তাফিজুর রহমান আবার সেম প্ল্যানেই বল করেছেন। সো এই বিষয়টা আসলে খুব উল্লেখযোগ্য একটা ব্যাপার, যে আপনি বাউন্ডারি খেতেই পারেন, কিন্তু আপনার প্ল্যান যদি ঠিক থাকে এবং এই প্ল্যানটাকে আপনি এক্সিকিউট করার জন্য আপনি রান ইনভেস্ট করতেই পারেন, যেটা আমার কাছে মনে হয় যে ওই যে বলে না যে কলিজা বড় করে দেয়া, চেন্নাই সুপার কিংস মুস্তাফিজের কলিজাটা বড় করে দিয়েছে, যে হ্যাঁ একটা বাউন্ডারি একটা প্ল্যানে গিয়ে আমি খেতে পারি, বাট ইমিডিয়েট আফটার আমি চেঞ্জ করবো না, আমি ওই প্ল্যানেই বজায় থাকবো, আমার উইকেট টেকিং চান্সটা বৃদ্ধি পাবে। সো এই বিষয়টা আমার কাছে মনে হয় একটা দৃশ্যমান বিষয় ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই। ফারুক আল আজমি বর্তমানে এই নামটিকে সবাই চেনেন, কেননা তিনি ওয়াইজিন থেকে টিকটকারদের মতো চুলে ঝাবড়ি মার্কা কালার করে আলোচনায় এসেছেন। আসলে একটা কথা চিন্তা করে দেখেন তো, যার মধ্যে বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে সে কি এমন একটা কাজ করতে পারে? যার মধ্যে আল্লাহর ভয় নেই তার মধ্যে ইসলামের প্রতি ভালোবাসাও নেই। যে ব্যক্তির মধ্যে আল্লাহর ভয় নেই, ইসলামের প্রতি ভালোবাসা নেই, সে ব্যক্তি কখনোই আলেম হওয়ার যোগ্যতা রাখে না। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আমার চোখে বাঁধলো। এই হাদিসটা পড়ার পর আমার মনে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওমর ফারুক আল আজমিকে দেখেই এই হাদিসটা তৈরি করেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমাদের পর এমন একটা যুগ আসবে যে সময়ে বক্তার সংখ্যা বেড়ে যাবে এবং আলেমদের সংখ্যা কমে যাবে। তিরমিজি হাদিস, হাদিস নাম্বার 2266। আসুন আমরা এই সব কুচক্রী আলেমদের পরিহার করি এবং ইসলামের সৌন্দর্য রক্ষা করি। কথায় আছে, সুযোগ দিলে মাথায় চড়ে বসে। এই কথাটা হয়তোবা আপনারা অনেক শুনেছেন কিন্তু কোনোদিন দেখেননি। চলুন এই কথাটির বাস্তবতা আপনাদেরকে দেখিয়ে দেই। স্ক্রিনে যে হরিণটিকে দেখতে পাচ্ছেন, এই হরিণটি খুবই শান্ত স্বভাবের। দেখুন না, পাখিরা তাকে ঠোকরাচ্ছে কিন্তু সে কিছুই বলছে না। দুইটা পাখি তো তার মাথার উপর বাসাই বেঁধে ফেলেছে। এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস শিখতে পারি, জীবন চলার পথে সবার সাথে ভালো আচরণ করা অত্যন্ত জরুরি, কিন্তু এতটাও সুযোগ দেয়া উচিত না। সুযোগ দিলে সবাই মাথায় চড়ে বসবে, এটাই স্বাভাবিক, কিন্তু আপনি যদি মাথা আঁচড়াতে না জানেন তাহলে অবশ্যই সেই জিনিসটা আপনার মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে। বিষয়টা একটু ভেবে দেখলে দেখতে পাবেন জিনিসটা আপনার সঙ্গেও বহুবার ঘটেছে। অর্থ, ক্ষমতা, শক্তি সব জায়গাতে কাজে লাগে না।
সুতরাং ক্ষমতার বড়াই কখনোই করা উচিত না। দেখুন, এই মাছটির শরীরে পর্যাপ্ত পরিমাণ শক্তি থাকা সত্ত্বেও পানি থেকে সামান্য একটু উপরে উঠে আসার কারণে তার সমস্ত শক্তি মূল্যহীন। একটা কথা চিন্তা করে দেখুন তো, যে লোকটি এই মাছটির লেজটি ধরে পানিতে নামিয়ে দিচ্ছে, এই মাছটি যদি শুধু পানিতে থাকতো তাহলে কি এই মাছটিকে কখনো সে ছুঁয়ে দেখতে পারতো? না, কখনোই পারতো না। তাই আপনার পর্যাপ্ত পরিমাণ শক্তিও অনেক জায়গায় মূল্যহীন। তাই ক্ষমতার বড়াই করা একদমই উচিত নয়, কেননা যে কোনো সময়েই জায়গার পরিবর্তন ঘটতে পারে। জীবনে যত বড় আঘাতই আসুক না কেন, তোমাকে শুধুমাত্র তোমার গন্তব্যের দিকে ফোকাস রাখতে হবে। মনে রাখবে, আঘাতকারীদের যোগ্য জবাব তোমার সফলতাই দিয়ে দিবে। এজন্য সবসময় চিল মুডে থাকো।